আজ ৩ আগস্ট, ঐতিহাসিক ৩ আগস্ট। গত বছর এই দিনে শহীদ মিনার থেকে ছাত্র জনতা এক দফা দাবি পেশ করেছিলেন। তারপরে একদিন পরেই ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাও আমরা দেখেছি। তারপরে এক বছর পার হয়ে গেল। এই এক বছরে বহু চড়াই উতরাই পার করেছি আমরা। অনেক কিছু নিয়েই সমালোচনা হয়েছে, অনেক বেশি সমালোচনা হয়েছে যারা আশার আলো জাগিয়েছিলেন তাদেরকে নিয়ে। বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব বহুভাবে সমালোচিত হয়েছেন, বহু সমালোচনার কর্মকাণ্ড করেছেন। এর মাঝে তারা এবছরেরই গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ নতুন রাজনৈতিক দল গড়েছে। নতুন রাজনৈতিক দল গড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সামগ্রিক একটা চেহারা ছিল, সেই সামগ্রিক চেহারাটা নষ্ট হয়েছে। তারা একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। যখন একটা রাজনৈতিক দলে তারা পরিণত হয়েছে, তখন থেকেই আলোচনা চলছিল যে বৈষম্যবিরোধী আন্দোলন যে সর্বদলীয় সবার আন্দোলন ছিল, সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। তারা আর বৈষম্যবিরোধী আন্দোলনের সার্বজনীন ব্যাপারটার ক্রেডিট চাইতে পারে না। এরপরে আমরা বহু কাণ্ড দেখেছি। এই দল গঠনের পেছনে প্রফেসর ইউনূসের সরাসরি পৃষ্ঠপোষকতা রয়েছে, এরকম আলোচনা হয়েছে। প্রফেসর ইউনূসও বিদেশি গণমাধ্যমের কাছে বলেছেন যে তারা আমার কাছে এসেছিল, দল গঠন করবে জানিয়েছিল। তারা এত বড় একটা আন্দোলন করেছে, এত বড় একটা সংগ্রাম করেছে, তাদের তো কিছু একটা করতে হবে, তাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে, তাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার। সুতরাং আমি বলেছি যে আমার ভালোবাসা থাকবে তোমাদের ওপরে। তার মানে যে প্রফেসর ইউনূসের ভালোবাসাতেই এই দলটা গঠিত হয়েছে, এবং তারপরে ভালোবাসার আমরা বহু নজির দেখেছি। সারা দেশে তারা এই তো ৩০ তারিখ ৩১ তারিখে সারা দেশে পদযাত্রা শেষ করলো, এবং সেই পদযাত্রাতেই সরকার যে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সরকার যে এটাকে সরকারি দল হিসেবে ট্রিট করছে, সেটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছে সরকার। দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। তার আগেও বহু কিছু হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, অনেক কাণ্ড আমরা দেখেছি। তারা যখন আন্দোলন করেছে তার উপরে শীতল বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। অন্যরা যখন আন্দোলন করেছে তখন তাকে লাঠিচার্জ, টিয়ার সেল, জলকামান দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই রকম বৈষম্যও আমরা দেখেছি। বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে এবং তাদের পথ ধরে যে সরকার এসেছে, তাদের মধ্যেও এক ধরনের বৈষম্যের ব্যাপার আমরা দেখেছি। সারা দেশে মব সন্ত্রাসকে জাস্টিফাই করার একটা ব্যাপার তৈরি হয়েছে। চাঁদাবাজ একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এরকম অনেক কিছুই আমরা দেখেছি। অনেক কিছু যখন দেখেছি, তখন বর্ষপূর্তি যখন হলো সেই এক দফা ঘোষণার, সেই দিনটা উদযাপন করতে চাইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সময়ের অগ্রসৈনিকরা, যারা কিনা এখন এনসিপি গঠন করেছে, এবং সেই পালন করাটাও তারা এনসিপির ব্যানারে পালন করতে চাইল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পালন করতে চাইল না, এনসিপির ব্যানারে পালন করতে চাইল। সেখানেই আসলে মূল গণ্ডগোলটা হলো। সেইটার কারণেই আমরা দেখলাম যে শাহবাগে ছাত্রদল বিশাল সমাবেশ করছে, সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এরকম পৃথক হতে আমরা দেখলাম। পৃথক হতে যখন দেখলাম, তখন কে কতটা বিজয়ী হলো এই প্রশ্ন আসছে। সবথেকে বেশি প্রশ্ন আসছে সরকারের সহযোগিতায়, সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দল এনসিপি কতটা তার সক্ষমতা প্রমাণ করতে পারল আজকে শহীদ মিনারে, সেটা। এবং তারা যে নতুন বাংলাদেশের ইস্তিহার দিল, সেখানে তারা নতুন কি বলল, সেটা আলোচনা করার চেষ্টা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এনসিপির আজকের শহীদ মিনারের কার্যক্রম, পাশে শাহবাগে ছাত্রদলের কার্যক্রম। এই দুটো কার্যক্রমের মধ্যে আমরা দেখলাম আকাশ পাতাল তফাৎ। ছাত্রদলের কার্যক্রমে
লক্ষ মানুষের জমায়েত, আর শহীদ মিনারে এনসিপি লোক জড়ো করতে হিমশিম খেয়েছে, এরকম চিত্র আমরা দেখেছি। গণমাধ্যমের বিভিন্ন রকমের প্রচারণা, বিভিন্ন রকমের ফুটেজ, এবং সর্বশেষ নাহিদ ইসলাম যখন ইস্তেহার পাঠ করছিলেন, সর্বশেষ সেই সময় সবথেকে বেশি জটলাটা সেই সময় হয়েছে। সেই সময়ও আমরা দেখেছি শহীদ মিনারের মূল যে বেদি, সেই বেদিকে কেন্দ্র করে যতদূর পর্যন্ত সিঁড়ি আছে এবং তার নিচ পর্যন্ত লাল কার্পেট পাড়া হয়েছে, সেগুলো মোটামুটি ফাঁকা ফাঁকা অবস্থায় কিছু কিছু লোক বসে আছে। তার বাইরে একটা বাউন্ডারি তৈরি করা হয়েছে, বাউন্ডারির বাইরে বিচ্ছিন্নভাবে কিছু লোক বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে এবং বিভিন্ন দিকে তাদের অবস্থান, এবং তারা বিভিন্ন দিকে তাকিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছে। নাহিদ ইসলামের বক্তব্য কেউ শুনছে, কেউ একটু অন্যদিকে মনোযোগী, এরকম দৃশ্য দেখেছি। সর্বশেষ গণমাধ্যম যখন লাইভ করছিল, আমি বাংলাভিশনের লাইভ দেখছিলাম। বাংলাভিশন যখন লাইভ করছিল, ড্রোনে মাঝে মাঝেই তারা দেখাচ্ছিল দৃশ্যটা, এবং সেই দৃশ্য দেখে, যারা আপনারা লাইভ দেখেছেন, সেই দৃশ্য দেখে আপনাদের কি মনে হবে? শহীদ মিনারে আজকে সর্বশেষ যখন ছাত্রদলের সমাবেশ শেষ হয়ে গেছে, তারপরে আমরা এই শহীদ মিনারের কার্যক্রম দেখেছি। ছাত্রদলের সভা শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা সভাতেই তো কিছু উৎসুক মানুষ থাকে, সেই উৎসুক মানুষরা এবার শহীদ মিনারে এসেছে। এখানে কি হচ্ছে দেখি, ওখানে কি হচ্ছে দেখা শেষে এখানে কি হচ্ছে দেখে। সেই উৎসুক মানুষ যদি আমি অর্ধেক ধরি, তাহলে সারা দেশ থেকে গত 1 মাস আগের ঘোষণা তাদের যে আগস্টের 3 তারিখে তারা শহীদ মিনারে সমাবেশ করবে এবং সেখান থেকে নতুন ইস্তেহার দিবে। প্রথমে বলছিল যে তারা জুলাই ঘোষণাপত্রই দেবে। সারা দেশ থেকে তাদের নেতাকর্মী এসেছে, এরকম চিত্রও সামাজিক যোগাযোগ মাধ্যমে, এনসিপির সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে আমরা দেখেছি। বাসে, ট্রেনে চড়ে বিভিন্ন জায়গা থেকে তরুণরা আসছেন। তো সারা দেশ থেকে আসার পরে শহীদ মিনারে সমবেত হওয়া লোকের সংখ্যা যদি এরকম হয়, কত লোক হয়েছে? 5,000, 7,000, তার বেশি কি হয়েছে? তার বেশি হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? 5,000-এর বেশি লোক গুনতে শহীদ মিনারে আপনি ড্রোনের যে কোনো একটা শট ফিক্সড করে যদি লোক গোনেন, সেখানে 5,000-এর বেশি লোক পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। সেখানে বহু শত শত সাংবাদিক ছিল, ইউটিউবার ছিল, এবং যেটা বললাম যে ছাত্রদলের সমাবেশের শেষে যখন নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছিলেন, তখন শাহবাগ থেকে কিছু উৎসুক জনতারও এখানে ভিড় হয়েছে, যারা আসলে কোনো পক্ষেরই নয়, তারা দেখতে চায় যে কি হচ্ছে। তার মানে নাহিদ ইসলামও তার বক্তব্যে বলেছেন যে গত বছর 3রা আগস্ট আমাদের সঙ্গে অনেকেই ছিল, আজকে অনেকে নেই, এই কথাটা তিনি তার বক্তব্যে বলেছেনও। তার মানে তার বক্তব্যে তিনি বলেছেন এইটা বোঝানোর জন্য যে আমাদের সঙ্গে যেহেতু অনেকে নেই, সেহেতু লোক সংখ্যা বেশি হয়নি। এই যে ব্যাপারটা ঘটল, এনসিপি ঘোষণা দিয়ে সারা দেশ থেকে লোক এনে শহীদ মিনার এলাকা তারা পরিপূর্ণ করতে ব্যর্থ হলো, এটা তাদের রাজনীতির জন্য একটা বেশ বেদনাদায়ক ব্যাপার, একটা কষ্টকর ব্যাপার। এটা আমার মনে হয় যে ঠিক হয়নি, তাদের আরও প্রিপারেশন নেওয়া উচিত ছিল, এবং আমার মনে হয় যে ছাত্রদলকে অন্তত একই দিনে তারা যেন সমাবেশ না করে, সেই কারণে বোঝানো কিংবা তাদের অনুরোধ করার প্রয়োজন ছিল। কারণ তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তারা তো সবাই এক সূত্রে গাঁথা ছিল। শিবির একদিকে অনুষ্ঠান করছে, ছাত্রদল একদিকে বড় সমাবেশ করছে, এনসিপি একদিকে করছে, এরকম বিভক্ত না হয়ে, এই দিনটাতে বিভক্ত না হয়ে এই দিনটাতে একটা সার্বজনীন অবস্থা ব্যক্ত করার দরকার ছিল। ছাত্রদলকে তারা অবশ্য বুঝিয়েছে, ছাত্রদল শহীদ মিনারের অনুমতি নিয়ে এনসিপিকে অনেকটা গিফট করেছে, কাঁটার বদলে ফুল দিয়েছে, কিন্তু তারা সমাবেশ করেছে শহীদ মিনারের বদলে তারা শাহবাগে সমাবেশ করেছে, এবং তারা সেই সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়েছে যে আজকের এই দৃশ্য দেখে যারা ষড়যন্ত্রকারী, যারা আমাদের পেছনে লাগতে চান, তারা সাবধান হয়ে যান।
এনসিপির মানে যে ইস্তেহার, বাংলাদেশের নতুন বাংলাদেশের যে ইস্তেহার, সেটা 24 দফা তারা ঘোষণা করলো। 24 দফায় তারা নতুন বাংলাদেশের যে ইস্তেহার বলছে, সেখানে নতুন কি কি ছিল সেটা একটা বড় প্রশ্ন। একটা বড় ইস্তেহার পাঠ করলেন নাহিদ ইসলাম। মাগরিবের আজান শুরু হলো, আজানের জন্য 2 মিনিট বিরতি দিলেন, তারপরে আবার আজান শেষ করলেন। কিন্তু সেখানে নতুন কি আছে, 24 দফার মধ্যে নতুন কি আছে? আমি সব মিলিয়ে যেটা খুঁজে পেয়েছি, তার মধ্যে নতুন 2-3টা কথা আছে। একটা হচ্ছে 1 নম্বর পয়েন্টে তারা নতুন সংবিধান চাই, এই সংবিধানের বাতিল চাই, নতুন সংবিধান, এবং ওই নতুন সংবিধানের তার সরকার প্রস্তাবিত যে ভাষাগুলো, নতুন সংবিধানে যে মানে সংবিধান পরিবর্তিত হয়ে পুরনো সংবিধানের মূলনীতি পরিবর্তন হয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যে সুন্দর সুন্দর শব্দগুলো, সেই শব্দগুলো নাহিদ ইসলাম অন্তত 3-4 বার বলেছেন। এই শব্দগুলোর উৎপাদন ফ্যাক্টরি সম্ভবত ফরহাদ মাঝারের কাছ থেকে এই শব্দগুলো নেওয়া হয়েছে। তিনি এই শব্দগুলো সরবরাহ করেছেন, যে শব্দগুলো এখন ব্যবহার করা হচ্ছে, সরকারও ব্যবহার করছে, এনসিপিও ব্যবহার করছে। তার মানে হচ্ছে যে আমরা দেখছি যে নতুন সংবিধান চাওয়া এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই জাতীয় শব্দের মার প্যাচে নতুন সংবিধান চাওয়া, এটা একটা নতুন কথা। আর একটা নতুন কথা হচ্ছে তারা র্যাব বিলুপ্ত করবে, এটা একটা নতুন কথা। আরেকটা নতুন কথা হচ্ছে, এটা নতুন কথা না, এটা পুরাতন কথা, সেটা হচ্ছে জুলাই সনদ, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া 24 দফায় যা কিছু বলা হলো, নতুন বাংলাদেশের ইস্তেহার হিসেবে যা কিছু বলা হলো, এটা মূলত একটা মানে চিরাচরিত কথা। সব রাজনৈতিক দল এরকমভাবেই বলে, আমি ক্ষমতায় আসলে এটা করব, এটা করব, এই উদ্ধার করব, ওই উদ্ধার করব। যেগুলো তারা বলার চেষ্টা করলেন, তার বেশিরভাগই যে বিদ্যমান আইনে, বিদ্যমান সমাজে আছে, আইন হিসেবে বিভিন্ন জায়গায় আছে, সেটা বোধহয় তারা খেয়ালও করেননি। কিন্তু গ্যাপটা কখন তৈরি হয়? যখন আইন থাকা সত্ত্বেও আইনগুলো যথাযথভাবে পালন হয় না, তখনই মনে হয় যে এটা বোধহয় নাই। যেমন যদি উল্লেখ করি যে মাতৃত্বকালীন ছুটি তো এখন সরকারের স্বীকৃত বিষয়। মাতৃত্বকালীন ছুটি নারীরা এখন পেয়ে থাকেন, 6 মাস ছুটি পেয়ে থাকেন। সেটাকে আবার বলছেন আমরা 6 মাস মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করব। তার মানে কি তারা জানেন না যে মাতৃত্বকালীন ছুটি এখন পান? কর্মক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের জায়গা তৈরি করব, সেটা তো বাংলাদেশ সরকার অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছে যে কর্মক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করা হবে, এবং সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠানে এরকম জায়গা রয়েছে। এরকম অনেক ব্যাপার রয়েছে যেগুলো হচ্ছে যে পুরনো বন্দোবস্তই তারা হয়তো জানে না, কিংবা খেয়াল করেনি, কিংবা তাদের মতো করে ভাষা ব্যবহার করে উপস্থাপন করার চেষ্টা। তার মানে তাদের এই ইস্তেহার থেকে আমরা নতুন কিছু পাইনি। অনেক ভালো ভালো কথা শুনেছি, অনেক ভালো ভালো কথা, পুলিশের ব্যাপারে কথা বলা হয়েছে, পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না, এটা সব সরকারই বলে, কিন্তু পুলিশকে তারাই তো রাজনৈতিকভাবে ব্যবহার করছে। সরকারি ক্ষমতা পাওয়ার আগেই রাজনৈতিক দল হিসেবে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় পুলিশকে তারা ব্যবহার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তে দেখা গেছে যে সার্জিস আলম তার বোরখা পরিহিত বউকে নিয়ে কোনো একটা জায়গায় গিয়েছেন, হাঁটছেন, কোনো একটা জায়গায় বসে আছেন, তাকে পুলিশ পাহারা দিচ্ছে, বেশ কয়েকজন পুলিশ তাকে পাহারা দিচ্ছে। এটা কেন ঘটবে? পুলিশ কেন একটা রাজনৈতিক দলের নেতাকে পাহারা দেবে? সেটা তো একটা বড় প্রশ্ন। সেটা তারা চান না, কিন্তু সেটা হচ্ছে, তাদের দলের ক্ষেত্রেই সেটা হচ্ছে। এবং আমরা দেখছি কোনো জেলায় গিয়ে পদযাত্রা তারা যখন করেছে, কোনো জেলায় 900, কোনো জেলায় হাজার হাজার, গাজীপুরে কয়েক হাজার পুলিশ সদস্য তাদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে, সরকার করেছে। তার মানে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার, তারা রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার আগেই ব্যবহার শুরু করেছে। তার মানে কথা এবং কাজের সঙ্গে মিল যদি শুরুতেই না থাকে, তাহলে পরবর্তীতে কিভাবে মিল থাকবে, পরবর্তীতে কিভাবে আমরা আস্থা পাবো, সেটা একটা বড় বিষয়। যখন অনেক ভালো ভালো কথা আমরা শুনছি, তখন কিন্তু
আমরা তাদের পক্ষ থেকে কি দেখেছি? তাদের পক্ষ থেকে গত 5 আগস্টের পরে থেকে সারা দেশে মবকে একটা মানে স্বাভাবিক ব্যাপার হিসেবে প্রতিষ্ঠিত করতে দেখেছি, তার বিরুদ্ধে তাদের অবস্থান দেখেনি। এবং মবের পৃষ্ঠপোষকতা তারা বিভিন্নভাবে করেছে, সরকারও বিভিন্নভাবে করেছে। সারা দেশে চাঁদাবাজির যে মহোৎসব শুরু হয়েছে সেখানে তারা বিএনপিকে দোষারোপ করছে, কিন্তু তাদের দলের বহু নেতা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত, বৈষম্যবিরোধী আন্দোলনের বহু নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত। সেগুলো ব্যাপারে তাদের কোনো কথা নেই, সেগুলোকে নানাভাবে নানা ট্যাগ দিয়ে উপস্থাপন করে পাশ কাটানোর চেষ্টা হচ্ছে। তার মানে তাদের কাছ থেকে আমরা আমাদের যে প্রত্যাশা, স্বপ্নের মতো যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী ফিডব্যাক এখনও পাইনি। হয়তো আগামীতে পাবো, হয়তো তারা আগামীতে আরও বেশি ম্যাচিউরড হবে, আরও বেশি ম্যাচিউরড হয়ে আরও বেশি ম্যাচিউরড বিহেভ করবে। সেই ব্যাপারগুলো আমরা দেখব। সেই ব্যাপারগুলো আমরা যখন দেখব তখন তাদের প্রতি প্রত্যাশা আমরা কি আরও বাড়াবো, নাকি এখানেই মোটামুটি ফুল স্টপ দেব যে যতটুকু প্রত্যাশা ছিল ততটুকুই পূরণ হচ্ছে না, নতুন করে প্রত্যাশা বাড়ানোটা ঠিক হবে না। আমরা এখন বরং দেখতে পারি যে তারা এভাবেই কতদূর এগোয়, সেই আগানোটা পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়। কিন্তু সব মিলিয়ে যদি উপসংহারে আসি তাহলে যেটা দৃশ্যমান সেটা হচ্ছে যে আজকের বাস্তবতা কি? আজকের বাস্তবতা হচ্ছে ছাত্রদলও সারা দেশ থেকে নেতাকর্মী এনেছে, এনসিপিও সারা দেশ থেকে নেতাকর্মী এনেছে, এবং বলা হয় এনসিপি ঢাকাতে, মানে এনসিপির অবস্থান মূলত ঢাকাতে। তো ঢাকাতে যাদের এত ভালো অবস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের এত ভালো অবস্থান, তারা যদি শহীদ মিনারের ওই চত্বরটা লোকসমাগম করে ভরতে না পারে, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতেই পারে। তারা যে তাদেরকে যে সরকার বড় রাজনৈতিক দল হিসেবে ট্রিট করছে, নিবন্ধন পাওয়ার আগেই তাদেরকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, এই ব্যাপারগুলো যে অতিরিক্ত করা হচ্ছে, এই অতিরিক্ত করার পরিণামে ব্যাপারগুলো আমার মনে হয় যে অন্য দিকেও চলে যেতে পারে। সেই ব্যাপারে তাদের সচেতন হওয়া উচিত এবং সচেতনভাবে পথ চলা উচিত যে ঢাকাতেই তারা যদি না পারে শহীদ মিনার চত্বর ভরতে, শহীদ মিনার চত্বর বলতে শুধুমাত্র শহীদ মিনারের ভেতরের যে চত্বর, বাইরের চত্বর না। সেদিন গত বছরের 3রা আগস্ট সেখানে আশেপাশের রাস্তা, গাছপালা কোনো কিছু কিন্তু মানে খালি ছিল না, একটা ধাপ দেওয়ার কারো উপায় ছিল না, লক্ষ জনতার ভিড় হয়েছিল। আজকে শহীদ মিনারের মূল চত্বরটাই একেবারে ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়ে বসেও সেটা কিন্তু ভরাট করা যায়নি। সেই ব্যাপারে আমার মনে হয় তাদের সচেতন হওয়া উচিত যে তারা রাজনীতির যে বড় কথা বলছে, সেই বড় কথার অপোজিটে তাদের ক্ষমতার বাস্তবতা কতটুকু, জনসমর্থন কতটুকু, সেই ব্যাপারে সচেতন হলে আমার মনে হয় তাদের পক্ষে আগানোটা সহজ হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।